হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা বুঝি যে এখানে তড়িৎ শক্তির সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো এবং সেখানেতে সেগুলো আমাদের বাস্তব জীবনে যেগুলো কাজে লাগে সে সম্পর্কে একটা আলোচনা। তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা আমরা শুরু করছি। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ জানতে গিয়ে প্রথমে আমরা শুরু করছি যে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী বলতে কি বোঝায়? কপার, অ্যালুমিনিয়াম, এজি, সিলভার, এগুলো হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের, আমরা জানি যে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের বাহক হচ্ছে ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এবারেতে ধাতব পরিবাহী ছাড়া কিছু পদার্থ আছে যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে বলছি, যেমন ধরো আমি একটা সালফিউরিক অ্যাসিড, এদের জলীয় দ্রবণে অ্যাকোয়াস, একিউ মানে আমরা জলীয় দ্রবণ। সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি আয়ন উৎপন্ন করবে? H+SO4-2। তাহলে দেখা যায় দু রকমের আয়ন পাচ্ছি। এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে এইরকম সালফিউরিক অ্যাসিড ছাড়া আরো কতগুলো আছে, কিছু লবণ আছে, কিছু ক্ষার জাতীয় পদার্থ, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। সালফিউরিক অ্যাসিড ছাড়া নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণেতে এরা তড়িৎ পরিবহন করতে পারে। কারণ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনকালে এরা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। এই সমস্ত পদার্থকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এই সমস্ত পদার্থগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি আগে আবার বলছি যে ধাতব পরিবাহী, যে সমস্ত পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে তাদেরকে বলা হচ্ছে ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হলে তড়িৎ পরিবহন কালে এদের কোনো রাসায়নিক বিয়োজন হয় না, নো কেমিক্যাল চেঞ্জ। এবার আমরা বলছি তড়িৎ বিশ্লেষণ। যে সকল পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তার মানে অ্যাকোয়াস অবস্থায়, জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহন কালে তারা রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা ধাতব পরিবাহী বললাম, এবার তড়িৎ বিশ্লেষণ। এখানে হচ্ছে তড়িৎ পরিবহনের বাহক কি? বাহক হচ্ছে আয়ন। আয়ন মানে কি? ক্যাটায়ন আর হচ্ছে অ্যানায়ন। তাহলে তড়িৎ পরিবহনের বাহক, ক্যাটায়ন মানে পজিটিভ আয়নগুলো, অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এদের মুক্ত ইলেকট্রন, এদের হচ্ছে আয়ন। তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ পরিবহনের বাহক হচ্ছে আয়ন। এইবার তড়িৎ পরিবহনকালে এদের রাসায়নিক কোনো বিয়োজন হয় না, নো কেমিক্যাল চেঞ্জ বলেছি। কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যখন তড়িৎ পরিবহন হবে
তড়িৎ পরিবহনকালে দেখা যাবে যে এই পদার্থগুলো, যে পদার্থগুলো আয়নে বিভাজিত হয়েছে, তারা কিন্তু রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করছে। সেই সময় তাহলে পার্থক্যটা বলে দিলাম, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য। তাহলে এখন হচ্ছে আয়ন কয় প্রকার, ক্যাটায়ন এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের বাহক কি না, হচ্ছে আয়ন, ক্যাটায়ন, অ্যানায়ন। এবার তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে তড়িৎ কি বলছি আমরা, তড়িৎ কথা লিখছি না, অবিশ্লেষ্য, একই কথা, জাস্ট উল্টো কথা। যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িৎ পরিবহন করতে পারে না, না পারার কারণটা হচ্ছে এরা আয়নিত হয় না। যেমন ধরো অ্যালকোহল, তারপর ধরো গ্লিসারিন, বেনজিন, এই সমস্ত পদার্থগুলো কিন্তু, কেরোসিন বটে, কেরোসিন, এই সমস্ত পদার্থগুলো কিন্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় কোনো আয়ন উৎপন্ন করতে পারে না। তাহলে যেহেতু আয়ন উৎপন্ন করতে পারে না, সেই জন্য এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কাকে বললাম, তড়িৎ অবিশ্লেষ্য কাকে বললাম, দিয়ে দিলাম যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হয় কেন না, কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আয়নে বিশ্লিষ্ট হয়, আয়নে বিশ্লিষ্ট হয়। আমি কতগুলো আয়নে বিশ্লিষ্ট হওয়ার কতগুলো আমি রিঅ্যাকশন লিখছি, সেগুলো থেকে বোঝা যাবে যে এর জলীয় দ্রবণ, যেমন আমি এটা দিয়েছিলাম H2SO4, 2H প্লাস আয়ন, SO4 মাইনাস আয়ন। আচ্ছা, তারপরে তো ধরো HCl এর জলীয় দ্রবণ, সবই জলীয় দ্রবণ কিন্তু বলছি, H প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন। অ্যাসিড মিশ্রিত জল হলে কি হবে, H প্লাস আয়ন, হাইড্রক্সিল OH মাইনাস আয়ন। NaOH যদি করা যায়, NaOH একই কথা, Na প্লাস আয়ন, OH মাইনাস আয়ন। তাহলে এইগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য এবং এরা আয়ন, এইভাবে আয়নে ডিসোসিয়েট করে, আয়নে বিভাজিত হয়। তাহলে এগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য। আর যে সমস্ত পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে না দ্রবীভূত বা গলিত অবস্থায়, অর্থাৎ আয়নে বিভাজিত হতে পারে না, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না, তাহলে সেটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে এইগুলো আমরা প্রাথমিক আলোচনা করলাম। আর তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় আমরা তড়িৎ প্রবাহ দু রকমের পাই, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। একটা হচ্ছে পরিবর্তী, এসিটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এসি, আর একটা হচ্ছে ডিসি। তড়িৎ এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, এটা সমপ্রবাহ, এটা হচ্ছে সমপ্রবাহ, আর এটাকে বলা হচ্ছে পরিবর্তী প্রবাহ। এই তড়িৎ বিশ্লেষণের সময় কিন্তু আমরা সমপ্রবাহটা ইউজ করব, অর্থাৎ ডিসি কারেন্ট আমরা ইউজ করব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন এইবার আমরা তড়িৎ বিশ্লেষ্য জানলাম, তড়িৎ অবিশ্লেষ্য জানলাম। এবার হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলিসিস না দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে, মানে তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎ প্রবাহ পাঠালে কি হয় না, তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ বিশ্লেষণের রাসায়নিক বিয়োজনের এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে প্রক্রিয়া, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এবং এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা আবার বলছি যে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে উহা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে।
এবং তড়িতের প্রভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এই যে রাসায়নিক বিয়োজনটা ঘটলো, এই বিয়োজনটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। বিয়োজনের প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এখন প্রশ্ন আসবে যে তড়িৎ বিশ্লেষণ কিভাবে করব, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের একটা এক্সপেরিমেন্টাল একটা সেটআপ দরকার, তড়িৎ বিশ্লেষণ করতে গেলে একটা সেটআপ দরকার, যে সেটআপের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করব। তা আমরা তাহলে আমরা প্রত্যেকটা বিষয়কে আমরা ব্যাখ্যা করছি। ধরো আমি একটা সহজভাবে একটা আঁকছি, এটা একটা পাত্র, ধরো এটা কাঁচের পাত্র, নো প্রবলেম, কাঁচের পাত্র হতে পারে, এটা একটা কাঁচের পাত্র। এই যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় এটাকে বলা হয় ভোল্টামিটার। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এই পাত্রটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এইবারেতে এই পাত্রের সঙ্গে দুটো পাত থাকে। কিভাবে রাখবো? এই পাত দুটো ধাতুর পাত, এই যে পাতটা ধাতুর পাত দেখতে পাচ্ছি আমরা, এই ধাতুর পাত, এগুলোকে কি করা হয়? কাঁচের মধ্যে দিয়ে সিল করে ঢুকিয়ে দেওয়া হয়। কাঁচের মধ্যে সিল করা খুব সোজা, কাঁচকে তাপ দিলে গলে যায় সহজে এটা। এইবার একটা ডিসি প্রবাহ, একটা ব্যাটারি থেকে আমরা ডিসি কারেন্ট পাই, একটা ডিসি প্রবাহ, একটা কি রাখছি, চাবি রাখছি, কারণ সবসময় যদি তড়িৎ প্রবাহ প্রয়োজন হলে তখন করবো। এই এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এই দুটোকে বলা হয় তড়িৎদ্বার। এই দুটোকে বলা হচ্ছে দুটো তড়িৎদ্বার। এটা কি দিয়ে তৈরি হবে? এটা সাধারণভাবে আমরা কপার তড়িৎদ্বার হতে পারে অথবা প্লাটিনাম, প্লাটিনাম, কপার বা প্লাটিনাম, এই তড়িৎদ্বার কপার অথবা প্লাটিনাম। এবার দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে অ্যানোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত আছে তাকে বলা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড ইজ দিস, ক্যাথোড ইজ দিস। পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে সেই জন্য অ্যানোড, নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে ক্যাথোড। এবার এই যে ভোল্টামিটার আমরা বললাম, তাহলে পাত্রটা ভোল্টামিটার, অ্যানোড, ক্যাথোড, আমরা একটা ব্যাটারি নিয়েছি যে যা থেকে আমরা ডিসি প্রবাহ পাবো, আমরা ডিসি কারেন্ট পাবো। অ্যানোড, ক্যাথোড এগুলো তৈরি হয় কপার বা প্লাটিনাম বা গ্রাফাইটও মাঝে মধ্যে আমরা ইউজ করতে পারি, গ্রাফাইট। এখন সেটা ডিপেন্ড করছে বিভিন্ন সময়তে কোনটা সুবিধাজনক, এটার উপরে ডিপেন্ড করছে কি ধরনের তড়িৎদ্বার আমরা ব্যবহার করব। তো যাই হোক, এই হলো মোটামুটি ভোল্টামিটারের যে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা জানলাম। এই ভোল্টামিটারে যদি আমরা এই জানলাম, এটা থেকেই আমরা কি করতে চাইছি, এটা থেকেই ধরো আমরা এই ভোল্টামিটারটা আমরা এঁকে রাখলাম। এঁকে রেখে আমি ধরো এটা প্লাটিনাম তড়িৎদ্বার, এটা এই যে তড়িৎদ্বারগুলো বলছি পিটি, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করছি, আর কিচ্ছু দরকার নেই। এই সেটআপেতেই আমরা কি করব, জলের তড়িৎ বিশ্লেষণ এটা করে দিচ্ছি। জলের তড়িৎ বিশ্লেষণ আমরা জানি, জল তো সহজেই আমরা পাচ্ছি, অ্যাভেলেবল জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ করলে কি করতে হবে, আমি এই ছবিটাই আঁকছি। আরো বিভিন্ন মডার্ন টেকনিকের সুবিধাজনক, আমি একটা সহজ পদ্ধতি, ছবি আঁকার জন্য তো আমাদের পড়াশোনার বিষয় নয়। যাই হোক, জল নিলাম, অ্যাসিড, সামান্য H2SO4, কয়েক ফোঁটা অ্যাসিড মিশ্রিত প্লাস H2, মানে জল, অ্যাসিড মিশ্রিত জল। তাহলে অ্যাসিড মিশ্রিত জল আমরা নিলাম, ভেরি গুড, অ্যাসিড মিশ্রিত জল নিলাম। তাহলে অ্যাসিড মিশ্রিত জল নিলে জলটা আয়নিত হবে খুব দ্রুত, দেখা যায়। তাহলে জল কি হচ্ছে দেখো, জল H2O, এটা কি হবে, বিয়োজিত হয়ে H প্লাস আয়ন ও H মাইনাস আয়ন উৎপন্ন করবে। আর H2SO4 এটা কি হবে, 2H প্লাস আয়ন আর SO4 -2 লিখে চলবে।
এই হলো জল এবং সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে এই হচ্ছে। তাহলে এই হচ্ছে। এবার ব্যাটারির পজিটিভ মেরু এটা, এগুলো প্লাটিনাম দিয়ে তৈরি করেছি, প্লাটিনাম পিটি। এখন ব্যাটারির পজিটিভ মেরুগুলো, তাহলে ক্যাট আয়নগুলোকে মানে এই প্লাস আয়নগুলোকে এই আকর্ষণ, সরি এই পজিটিভ প্রান্তগুলো এই ঋণাত্মক আয়নগুলোকে আকর্ষণ করবে, আর এই নেগেটিভ প্রান্তটা এই হাইড্রোজেন আয়নগুলোকে আকর্ষণ করবে। তাহলে ক্যাথোডে হাইড্রোজেন আয়নগুলো এগিয়ে যাবে, আর অ্যানোডের দিকে কি কে যাবে না OH আয়ন এবং SO4 আয়নগুলো যাবে। এখন তাহলে এবার আমরা এই ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটবে এবং অ্যানোডে কিভাবে কি বিক্রিয়া ঘটবে সেটা দেখা যায়। তাহলে ক্যাথোডে বিক্রিয়া দেখো, এবার যদি বলো যে এখানে আরেকটা সেটআপ দরকার, সেটা সেটআপ কেমন ভাবে রাখবো? ধরো জলপূর্ণ দুটো টেস্ট টিউবকে এইভাবে ডুবিয়ে দিলাম, জলপূর্ণ টেস্ট টিউবকে ডুবিয়ে দিলাম। এবার কেমন ভাবে ডুবিয়ে দেবো, এটাকে কিভাবে আটকে রাখবো সেসব আমি সেটা নিয়ে আলোচনা করছি না, সেটা সহজেই করা যায়। হ্যাঁ, জলপূর্ণ টেস্ট টিউব রাখা হয়েছে, জলপূর্ণ টেস্ট টিউব রাখা হয়েছে। তাহলে আমি ক্যাথোডে কি কে যাচ্ছে, ক্যাথোডে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাহলে H আয়ন যাচ্ছে। তাহলে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে ক্যাথোডে আমরা যাচ্ছে H প্লাস আয়নগুলো যাচ্ছে, তাহলে H প্লাস আয়ন, ভেরি গুড। তাহলে এতে একটা প্লাস আয়ন মানে কি, ক্যাথোডে এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিংবা হাইড্রোজেন অ্যাটমে পরিণত হবে, কারণ এর একটা ইলেকট্রন ঘাটতি আছে। এটা কি ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ। এবার একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু মানে হাইড্রোজেন গ্যাস হবে, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। তাহলে এখানেতে হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে জমা হবে, ওকে। এবার হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া হলো। এবার আমরা এটা মুছে দিচ্ছি, কিন্তু ক্যাথোডে বিক্রিয়া যদি লিখি তাহলে আমি যদি একটুখানি জায়গা পাই, কেমন এটুকু বুঝলাম, নো প্রবলেম। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া, অ্যানোডে কে যাচ্ছে, অ্যানোডে এই OH মাইনাস আয়ন যাচ্ছে, OH মাইনাস আয়ন এ একটা ইলেকট্রন বর্জন করবে করে OH প্লাস আয়ন নে পরিণত। ইলেকট্রন বর্জন মানে এটা হচ্ছে জারণ, তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া, ইলেকট্রন বিক্রিয়া। এবারে চারটে OH মূলক যুক্ত হয়ে H2O প্লাস O2 দিয়ে দিলাম এই অক্সিজেন, তাহলে অ্যানোডে অক্সিজেন, এখানেতে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডেতে O2 গ্যাস, অক্সিজেন গ্যাস। ছবিটা মোটামুটি দেখলে বোঝা যাবে। তাহলে অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে, এইভাবে বিক্রিয়াটা চলবে। আর এখানে যে SO4 আয়ন, এটা তো খুব বেশি সক্রিয় নয়, হাইড্রোজেন H যেমন SO4 মাইনাস, এর থেকে এ বেশি সক্রিয়, OH মাইনাস আয়ন। সেই জন্য OH মাইনাস আয়নগুলি দেখা যাবে যে ইলেকট্রন অ্যানোডে ইলেকট্রন বর্জন করে কি হবে না OH পরমাণুতে পরিণত হবে, আর চারটে OH ধরো মূলক যুক্ত হয়ে পরমাণুগুলো মূলক হবে, অক্সিজেন উৎপন্ন হবে। এবং এদের আয়তনের অনুপাত হবে 2:1, আয়তনে হাইড্রোজেন ইসটু অক্সিজেন, এদের আয়তনের অনুপাত, এটা হচ্ছে আয়তনের অনুপাত। তাহলে আমার বললাম যে জলের তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে কি হচ্ছে, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এবং কি না অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া দেখাচ্ছি। ক্যাথোড যেহেতু নেগেটিভ প্রান্ত, সেই জন্য হাইড্রোজেন আয়নগুলোকে আকর্ষণ করবে। তাহলে সে একটা হাইড্রোজেন আয়ন প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ মানেই বিজারণ, আর ইলেকট্রন বর্জন মানেই জারণ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটছে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটছে এবং অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটছে। এইভাবে কি হচ্ছে, আমাদের জলের তড়িৎ বিশ্লেষণ করে আমরা অ্যানোডে অক্সিজেন, এই যে অ্যানোড, এটা অ্যানোড বলছি, এই অ্যানোডে অক্সিজেন আর এটা ক্যাথোড, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে এবং সেখানে আয়তন অনুপাত হাইড্রোজেন ইস টু অক্সিজেন, তাহলে 2 আয়তন হাইড্রোজেন। আমরা যদি মুছে দিই এখানে, তাহলে যদি এতটা যদি হাইড্রোজেন হয় তাহলে অক্সিজেনের পরিমাণটা এতটা হবে, অর্থাৎ 2:1, আয়তন অনুপাত 2:1। এটা হলো জলের তড়িৎ বিশ্লেষণ। ওকে, আমরা চলে যাচ্ছি। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণটা মোটামুটি আমরা ব্যাখ্যা করতে পারলাম এবং আমরা ভোল্টামিটার, নট ভোল্টমিটার, ইয়েস ভোল্টামিটার। এবার আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করি, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট লিখছি, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4, কপার সালফেট একটা সুন্দর তড়িৎ বিশ্লেষক পদার্থ। তাহলে কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণ, একটা ছোট কোয়েশ্চেন হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে আমাদের বলতে হবে যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট, তাহলে আমরা একটা কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ আমরা যদি এইভাবেই করি নো প্রবলেম। এরকম একটা হলো দুটো তড়িৎদ্বার, এটাও কপার, এখানে তো কোনো গ্যাস ফ্যাস উৎপন্ন হবে না, অতএব প্রবলেম নেই। আচ্ছা, এটা এই যে যোগ করলাম, এই দ্রবণটা হচ্ছে CuSO4, এটা কি হচ্ছে CuSO4, এই লিকুইডটা তড়িৎ বিশ্লেষণ CuSO4। আর এটা হচ্ছে অ্যানোড বলেছি, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড, আর এই দণ্ডটা এটা হচ্ছে এটা অ্যানোড, এটা হচ্ছে ইয়েস। আমার কপার সালফেট বিয়োজিত হয়ে কি হবে, Cu+2 আয়ন SO4 -2 আয়ন, এটাই কপার সালফেটের Cu+2 আয়ন SO4 -2 আয়ন। এখন দেখতে পাচ্ছি যে এইটা প্লাস আয়নগুলো কোথায় যাবে, ক্যাথোডের দিকে যাবে প্লাস আয়নগুলো, আর SO4 যে মাইনাস আয়ন সেটা অ্যানোডের দিকে যাবে। তাহলে আমরা লিখছি যে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, দেখো ক্যাথোডে Cu+ আয়ন যাচ্ছে, Cu+2 আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, কপার পরমাণুতে পরিণত হলো এবং কপার পরমাণু ক্যাথোডে ডিপোজিট হবে, অর্থাৎ ক্যাথোডে সঞ্চিত হবে, ক্যাথোডে সঞ্চিত হবে, এটা ক্যাথোডে বিক্রিয়া। এবার হচ্ছে অ্যানোডে, অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে একটা মজার জিনিস হচ্ছে যে অ্যানোডে SO4 আয়ন আছে, অ্যানোডে SO4 আয়ন আছে, কিন্তু অ্যানোডে SO4 আয়ন থাকা সত্ত্বেও কিন্তু অ্যানোডে কপার কিন্তু SO4 সালফেট আয়নের থেকে বেশি সক্রিয়। সেই জন্য কপার, এই যে অ্যানোডটা কপার পাত দিয়ে তৈরি, সেখান থেকে একটা কপার পরমাণু একটা দুটো ইলেকট্রন বর্জন করে Cu+2 আয়ন উৎপন্ন করবে, Cu+2 আয়ন উৎপন্ন করবে, এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। তাহলে অ্যানোডে এখানে তো ইলেকট্রন গ্রহণ করলে তাহলে এটা হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে হচ্ছে তাহলে বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে ইলেকট্রন বর্জন করেছে সেই জন্য জারণ বিক্রিয়া। তাহলে এবার এই যে +2 আয়ন উৎপন্ন হলো, সেই +2 আয়নটা আবার SO4 এর সঙ্গে যুক্ত হয়ে CuSO4 উৎপন্ন করবে, ফলে দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ কপার সালফেটের দ্রবণের গাঢ়ত্বের পরিবর্তন হবে না।
মাঝে হতে কি হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড আরো বেশি মোটা হবে, অর্থাৎ ক্যাথোডে ওই কপার পরমাণুগুলো জমা হবে। এটা হচ্ছে অ্যানোডের থিকনেসটা বেড়ে যাবে, ক্যাথোডের থিকনেসটা বেড়ে যাবে, তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যে যতটুকু ক্ষয়প্রাপ্ত হবে এখানে ততটুকু এখানেতে ডিপোজিট হবে। এইভাবে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ এভাবে করি, এবং বিক্রিয়া, ক্যাথোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া, এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে বলে দিয়েছি, বোর্ডে লেখা আছে। এগুলো দেখে নিলে, বারবার করে কয়েকবার দেখলে সুন্দরভাবে বোঝা যাবে। ওকে, এখন আমরা তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ আমরা আলোচনা করলাম, তারপরে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আলোচনা করলাম। এরপর আমাদের আলোচনা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। ওকে, আমরা বোর্ডটা কিন্তু একটু ক্লিন করছি। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে, প্রথমে হচ্ছে যে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন সাধারণভাবে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে ধরো Mg, এগুলো খুব ভেরি সক্রিয়, অ্যাক্টিভ, সক্রিয় ধাতু, এগুলো খুব সক্রিয় ধাতু। এই ধাতুগুলো কিন্তু নিষ্কাশন বলতে কি বোঝায়, এদের ধাতুগুলোকে তো আমরা এদের যে বিভিন্ন যৌগ রূপে এরা অবস্থান করছে, হ্যাঁ, যেগুলোকে আমরা আকরিকও বলি কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ, সেগুলো যৌগ রূপে রয়েছে। তা থেকে আমরা বিশুদ্ধ সোডিয়াম পেতে চাই, বিশুদ্ধ পটাশিয়াম পেতে চাই, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পেতে চাই, ম্যাগনেসিয়াম পেতে চাই। তাহলে এগুলো তো সব একদম মুক্ত অবস্থায় ফ্রিলি পাওয়া যায় না। তাহলে এগুলো কিন্তু এই তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ার সাহায্যে আমরা ধাতু নিষ্কাশন আমরা করতে পারি। তা ধাতু নিষ্কাশন করার জন্যে আমরা প্রথমে এখানেতে দেখো, আমরা অ্যালুমিনিয়ামটা আমরা সিলেক্ট করছি। অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের সাহায্যে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির ব্যবহারিক প্রয়োগের একটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তার মানে Al, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। ভেরি ইন্টারেস্টিং, অ্যালুমিনিয়াম নিষ্কাশন। এগুলো তো ছোটখাটো ব্যাপার নয়, এখানে তো ল্যাবরেটরিতে আমরা ছোটখাটো জলে তড়িৎ বিশ্লেষণ ছোটখাটো ব্যাপার, কিন্তু অ্যালুমিনিয়াম বড় স্টিলের টাং নেয়, বিশাল একটা স্টিলের টাং, ধরো একটা বিগ স্টিলের টাং নেয়, একটা বিগ স্টিলের টাং হলো, সেই টাংকের এই গায়েতে আমরা কি করছি দেখো, এইখানে গ্রাফাইট দিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি। এই গ্রাফাইট একটা প্রলেপ দেওয়া হলো এই স্টিলের টাংকে, এটা হচ্ছে গ্রাফাইট। এইটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। এটাকে আমরা কি বলছি, ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। আর একটা তামার, ধরো একটা দণ্ড আছে, ধরো এটা তামার দণ্ড আছে, এটা পজিটিভ প্রান্ত, এর সঙ্গে কি করলাম, এইটাকে আমরা কিছু গ্রাফাইট দণ্ডকে স্থান দিয়ে, এটা এর অনুভূমিক তামার দণ্ড, এই গ্রাফাইট দণ্ডটাকে আর তাহলে প্রথমে হলো কি, একটা ব্যাটারি, ক্যাথোড হিসেবে গ্রাফাইট, এই ঢালেতে একটা প্রলেপ দিয়েছি স্টিলের টাংকে, আর পজিটিভের সঙ্গে এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যানোড। এগুলো হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি বলতো, এই যে দণ্ডগুলো ঝুলছে এগুলো হচ্ছে অ্যানোড। ওকে, এবারে তড়িৎ বিশ্লেষক হিসেবে আমরা কি নেব, আমরা কিন্তু মনে রাখতে হবে যে আমরা কি নিষ্কাশন করতে চাইছি, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে চাইছি। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে গেলে আমাদের তো অ্যালুমিনিয়াম তো কঠিন, অ্যালুমিনিয়ামের আকরিক তো সে তো কঠিন, তা সেখানে দেখা যায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে
900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার এবং 20% অ্যালুমিনা Al2O3। এটা একটা গলিত মোল্ডেন গলিত মিশ্রণ এখানে রাখা, যেহেতু 900 থেকে 950 এটা গলে যাবে, একটা গলিত মিশ্রণকে এখানে রাখা হবে। এবারেতে কি হবে না, অ্যালুমিনা যে রয়েছে অ্যালুমিনা Al2O3, তাহলে Al2O3 তড়িৎ বিয়োজিত হবে। তাহলে আমরা যদি লিখি Al2O3 তাহলে হয়ে যাবে 2L + 3 + 3O - 2। এবারে এগুলো কি হবে, প্লাসগুলো কি যাবে, সে ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডে এবার ক্যাথোডে বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। ক্যাথোডে বিক্রিয়াটা দেখে দিই আমরা, এখানটা একটুখানি মুছে ফেললাম। তাহলে আমার বলছি যে 40% ক্রায়োলাইট, 20% ফ্লুওস্পার এবং অ্যালুমিনা নিয়ে এটাকে গলিত মিশ্রণটা এখানে রাখা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। এখান থেকে অ্যালুমিনিয়ামটা নিষ্কাশিত হয়। ওকে, তাহলে আমাদের ক্যাথোড হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে বিক্রিয়া কিছুই নয়, দেখো 2L3+, এ কি করবে, ইলেকট্রন 6টা ইলেকট্রন, 3 × 2 = 6টা, 6 ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে 2Al উৎপন্ন হবে। তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে। এবং ক্যাথোড মানে এখানে কিন্তু এই যে স্টিলের ট্যাঙ্কের যে গায়েতে যে গ্রাফাইট, সেই গ্রাফাইটের গায়েতে কিন্তু ডিপোজিট হবে। এবং এখানে এটা হচ্ছে ক্যাথোডে, এটা বিজারণ বিক্রিয়া হচ্ছে। আর অ্যানোডের বিক্রিয়া 3O - 2, এ কি করবে, 6টা ইলেকট্রন বর্জন করে 3টে অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে 3টে যদি অক্সিজেন উৎপন্ন করে, তাহলে সেখান থেকে আমরা এটা অক্সিজেন গ্যাস রূপে নির্গত হবে। তাহলে আমরা 6 যদি আমরা করি 6O = 3O2, এইভাবে আমরা অক্সিজেন গ্যাস রূপে, এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া, এটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। অক্সিজেন গ্যাস অ্যানোডে বেরিয়ে যায়। এই হলো আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশন। তাহলে প্রথমে আমরা ধাতু নিষ্কাশন, তড়িৎ বিশ্লেষণ একটা ব্যবহারিক প্রয়োগ, সেটা বললাম। এবার হচ্ছে ধাতু বিশোধন। খুব সুন্দর কথা, ধাতু বিশোধন। একটু ধাতু বিশোধন। ধাতু বিশোধন মানে পিউরিফিকেশন যেটাকে বলা হয়। পিউরিফিকেশন, আমরা ধরো তামা নিষ্কাশন করেছি, কিন্তু তামাটা নিষ্কাশন করে কিন্তু আমরা বিশুদ্ধতা পাইনি। সেখানে আমরা ধাতু বিশোধন করতে পারবো এইভাবে। তো সেখানেতে একই পদ্ধতি আমরা আলোচনা করব, যে অবিশুদ্ধ তামার দণ্ডটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করবো। তাহলে এই যে আমরা এটা তাহলে এটা হচ্ছে অ্যানোড, আর এখানে ধরো CuSO4 রয়েছে, আর এটা অ্যানোড, এটা কিন্তু অবিশুদ্ধ। আর এটাও কপার, কপার, এটা দুটোই কপার। এবার এটা ব্যাটারি, আমি ধাতু বিশোধনটা লিখছি, লিখে এখানটাতে আমরা
অ্যানোড মানে পজিটিভ, নেগেটিভ। তো এখন ওই একই পদ্ধতিতে কি হবে, যে এখানেতে কপার সালফেট CuSO4 ডিসোসিয়েট করে কি হবে Cu প্লাস 2 আয়ন SO4 মাইনাস 2 আয়ন। ওকে, তাহলে এ কি করবে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই Cu এটা ক্যাথোড, এখানে যাবে ইলেকট্রন, দুটো ক্যাথোড থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার উৎপন্ন করবে, কপারটা এখানে চলে যাবে। আর এখানেতে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে কি হবে না কপার আয়ন উৎপন্ন করবে। এইভাবে আমাদের এই ক্যাথোডেতে কপার বিশুদ্ধ, প্রায় 99.9% পিওর কপার ক্যাথোডে ডিপোজিট হবে, হ্যাঁ, জমবে, ডিপোজিট হবে, জমবে। ওকে, জম। এবার এর মধ্যে যদি অ্যানোডে যে অবিশুদ্ধ কি বলেছি কপার, অবিশুদ্ধ Cu, অবিশুদ্ধ তার মানে এর মধ্যে কিছু লোহা টোহা থাকতে পারে, লোহা নিকেল এগুলো থাকতে পারে, ক্রোমিয়াম এগুলো থাকতে পারে, তখন সেগুলো কি হবে সালফেট লবণ রূপে দ্রবণেতে চলে যাবে। এবার হচ্ছে ধাতু নিষ্কাশনের সময় এই প্লাটিনাম মানে নিষ্ক্রিয় Pt, প্লাটিনাম, তারপরে ধরো গোল্ড Au, সিলভার Ag, এইগুলো কিন্তু কোনো রিয়াক্ট করবে না। এগুলো রিয়াক্ট না করার জন্য কি হবে না অ্যানোডের নিচে একটা জমা, অ্যানোডের নিচে জমা হচ্ছে, এইগুলো এই ধাতুগুলো জমা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। এটাকে বলা হচ্ছে অ্যানোড মাড। এখানে যদি একটা থলি রেখে দেওয়া হয়, একটা থলি যদি এরকম রেখে দেওয়া হয়, তাহলে এখানে জমা হবে। আর সেই অ্যানোড মাড থেকে আমরা আবার এইগুলোকে আমরা অ্যানোড মাড থেকে এই ধাতুগুলোকে আমরা পেতে পারবো। তাহলে আমাদের ধাতু বিশোধন হল। আরেকটা হচ্ছে লাস্ট আইটেম, যেটাকে আমরা বলছি যে তড়িৎ লেপন। তড়িৎ লেপন, তাহলে তড়িৎ লেপন নিয়ে আমাদের আলোচনা করা যাক। তড়িৎ লেপন এবার ধাতু বিশোধন হলো, এবার তড়িৎ লেপন। দেখ সি তড়িৎ লেপন আর একটা ব্যবহারিক প্রয়োগ তড়িৎ বিশ্লেষণে, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, তড়িৎ লেপন। এখন শৌখিন যুগ, বহু জনসংখ্যা আমাদের দেশেতে, বহু মানুষ বিভিন্ন রকমের শৌখিন জিনিস ব্যবহার করে। সেই জন্যে তড়িৎ লেপন একটা খুব সুন্দর প্রক্রিয়া, যে নিম্নমানের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে নিম্নমানের ধাতুর উপর উচ্চমানের ধাতু দ্বারা প্রলেপ করা দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ লেপন। যেমন ধরো লোহা, এফিতে আমরা এফিকে, লোহা তো মরিচা পড়ে, তাহলে ওর লোহা মরিচা পড়বে, তাহলে দেখতে খারাপ হয়ে যাবে। আমরা সাইকেলের যে রিংটা দেখি একবারে বাইরে চকচক করে ঝকঝক করে, তাহলে লোহার উপরে একটা নিকেলের প্রলেপ দেওয়া হচ্ছে। তারপর ধরো তামা বা লোহার উপর, এবার এরকম লোহার উপর নিকেলও দিতে পারি, আবার লোহার উপরেতে তামার প্রলেপ দেওয়া যেতে পারে। আবার বিভিন্ন অন্যান্য কোনো পদার্থ, কম মানের ধাতু, কম জিঙ্ক ফিঙ্ক এই ধরনের ধাতুর উপরেতে আমরা সিলভার দিয়ে আমরা কি করছি, সেটাকে আরো মসৃণ চকচকে দেখাচ্ছে। তাহলে এইভাবে এ করতে, তাহলে এইখানেতে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে নিম্নমানের ধাতুর উপর উচ্চমানের ধাতু দ্বারা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ লেপন। আমরা কয়েকটা আলোচনা করছি, এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস।
যে যাকে প্রলেপিত করা হবে তাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। ইয়েস, ভেরি ইন্টারেস্টিং। যাকে এক নম্বর পয়েন্ট, যাকে প্রলোভিত করা হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। যা দিয়ে প্রলেপ দেয়া হবে তাকে, যা দিয়ে প্রলেপ দেওয়া হবে নিশ্চয়ই ধাতু দিয়ে, সেই ধাতুর বিশুদ্ধ পাতকে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে। আর এই যে যা দিয়ে প্রলেপ দিচ্ছি এরই একটা লবণের জলীয় দ্রবণ, অর্থাৎ এরই একটা, তাই তড়িৎ বিশ্লেষক কি হবে তাহলে? এটা হলো ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম যাকে প্রলেপ দেবো, যা দিয়ে প্রলেপ দেবো তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করলাম। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করব? অ্যানোডটা যে ধাতুর ব্যবহার করেছি তারই একটা লবণের জলীয় দ্রবণ। খুব ইন্টারেস্টিং, এই কথাগুলো একদম বেদ বাক্যর মতো মুখস্থ রাখতে হবে। যাকে প্রলেপ দেবো তাকে ক্যাথোড, যা দিয়ে প্রলেপ দেবো সেই ধাতুর, বিশুদ্ধ ধাতুর একটা দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর অ্যানোড হিসেবে যে ধাতুটা করবে সেই ধাতুরই একটা লবণের জলীয় দ্রবণ। আমি বলছি তাহলে এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা লিখে রাখছি। এবার আমি এখানে রেস্ট জায়গাটা লিখি যে লোহার উপর নিকেলের প্রলেপ, এগুলো কোশ্চেন খুব ভালো। লোহার উপর তাহলে ক্যাথোড কে? তাহলে তিনটে জায়গা, একটা হচ্ছে যে ক্যাথোড, অ্যানোড আর তড়িৎ বিশ্লেষণ। তাহলে ক্যাথোড, ক্যাথোড ক্যাথোডে হচ্ছে লোহার উপর নিকেলের প্রলেপ, ক্যাথোড লোহা, যাকে প্রলেপিত হয় তাকে ক্যাথোড। অ্যানোড, অ্যানোড বিশুদ্ধ নিকেল দণ্ড, নিকেল দণ্ড ধরছি। এবার বিশুদ্ধ নিকেল নামে তড়িৎ বিশ্লেষণ, নিকেল সালফেটের জলীয় দ্রবণ, এর একটা নিকেল সালফেট লবণ, তার জলীয় দ্রবণ। ইয়েস, লোহার উপর নিকেল প্রলেপ। এবার ধরো তাহলে লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়া হলো। এবার আমি বলছি যে তামার উপর সোনার প্রলেপ, তামার উপর সোনার প্রলেপ, কাকে প্রলেপ দিচ্ছি? তামাকে, তাহলে ক্যাথোড। তামা, সে তামার আসবাবপত্র হতে পারে, যা কিছু হতে পারে। তামা, তামাটাকে কি আমরা বলছি? ক্যাথোড। কিসের প্রলেপ দিচ্ছি? সোনা, সোনা এজি এইউ সরি এইউ, এটা হচ্ছে অ্যানোড। অ্যানোড ক্ষয় পাবে, অ্যানোড ক্ষয় পাবে, অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কিছুই নয়, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড কে AU CN হোল 2, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড তড়িৎ বিশ্লেষণ, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড লিখে দিচ্ছি,
पोटासियम and argentoscium